নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব জরাসন্ধ রচিত একটি গল্প, ২১ বছর। বিপিন বক্সী আমার দাদামশাইয়ের আমলের লোক। ঢুকেছিলেন মোহরি হয়ে, তার মৃত্যুর পর হয়ে দাঁড়ালেন মুরব্বী। আমাদের একটি ছোটখাটো জমিদারি ছিল। তার দেখাশুনো, ক্ষেত খামারের বিলি ব্যবস্থা, চাষাবাদ, আদায় তহসিল সবই চলে গেল ওর হাতে। বাবা কাকা কিঞ্চিত সমীহ করে চললেও আমাদের স্তরে বিপিনদার সম্পর্কটা ছিল সহজ বন্ধুত্বের। আমি যখন কলেজে ঢুকেছি ওর বয়স তখন 50 পেরিয়ে গেছে। তিনকুলে কেউ কোথাও নেই, বিয়ে থাওয়া করেননি। তাই নিয়ে আমরা মাঝে মাঝে ঠাট্টা তামাশা করতাম। এই প্রসঙ্গেই একদিন তাকে বলতে শুনেছিলাম, কি জানো দাদুভাই, বিয়েটা হচ্ছে ঠিক ডাঙা জমির পয়লা চাষ। সময় মতো হলো তো হলো, তা নইলে আর হয় না, জো চলে যায়। মনে আছে, খুব হেসেছিলাম বিপিনদার এই অদ্ভুত থিওরি শুনে। কখনো ভাবিনি অভিজ্ঞ বৃদ্ধের এই সরস পরিহাস আমার জীবনে একদিন কঠোর সত্যের রূপ নেবে। 42 পেরিয়েও যখন কৌমার্যের উষরতা ঘুচল না, তখন আমারও ঠিক ওই কথাটা মনে হয়েছিল, জো চলে গেছে। বিপিনদা বেঁচে থাকলে নিশ্চয়ই একগাল হেসে মাথা নেড়ে বলতেন, কেমন বলিনি? বিপিন বক্সীর জীবনে কি ঘটেছিল যার ফলে পয়লা চাষটা ঠিক সময়ে পড়েনি, সেটা তিনি কোনোদিন খুলে বলেননি। হয়তো আমারই মতো ঠিক কারণটা তার জানা ছিল না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বা কি উত্তর দেব? শুধু বলতে পারি, জোটা যে কখন এলো আর চলে গেল বুঝতে পারিনি। এ কথা অস্বীকার করতে পারি না, আমার বেলায় এই পয়লা চাষ সম্বন্ধে আর কেউ না হলেও আমার মা রীতিমতো সজাগ ছিলেন। তবু যে কেন হলো না, কোথা দিয়ে বেলা বয়ে গেল, সে কথা এখন থাক, পরের অংশটাই আগে বলি। অন্য 10 জন ভদ্র সন্তানের মতো আমিও যথাসময়ে MA পাশ করলাম। সাধারণভাবে পাশ করলে হয়তো ওইখানেই দাঁড়ি টানতে হতো এবং তারপর যথারীতি চোখ বুজে সংসার নামক ঘানি টানতে শুরু করতাম। কিন্তু যেহেতু পরম কারুণিক বিশ্ববিদ্যালয় আমার নামটাকে টেনে একেবারে সকলের মাথার উপর তুলে দিয়েছিলেন, আমার আর তখন থামবার উপায় রইল না। আরও উপরে চড়বার জন্যে অস্থির হয়ে পড়লাম। বন্ধুবান্ধবদের উৎসাহ এবং যথাস্থানে মুরব্বির অভাব ছিল না। সুতরাং গৌরী সেনের অর্থেই সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। বছর কয়েক পরে ভূতত্ত্ব বিষয়ে বিশাল বিদ্যা এবং ততোধিক বিশাল একটি সরকারি চাকরি সংগ্রহ করে যখন দেশে ফিরলাম, তখন আমার পারিবারিক বন্ধন প্রায় সবটুকুই শেষ হয়ে গেছে। বাবা অনেক আগেই গিয়েছিলেন, মা নেই, দিদিরা নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত, ভাই কোনোদিন ছিল না। আর যারা আছেন তারা আমার মতো বিলাত ফেরত বড় চাকুরে সম্বন্ধে শত হস্তেন বাজিন, এই সনাতন চাণক্য নীতি অবলম্বন করে চারদিকে উল্টো কাঁদুনি গাইতে শুরু করেছেন। দীপক কি আর সেই দীপক আছে? এখন সে মস্ত বড় সাহেব, আমাদের মতো গরিব কালা আদমির সঙ্গে তার সম্পর্ক কিসের? এই রটনার মূলে ষষ্ঠ রিপুর সেই চিরন্তন কারসাজি লক্ষ্য করে আমিও তাদের কাছে ঘেঁষবার প্রবৃত্তি ত্যাগ করলাম। তারপর বছরের পর বছর মাটির তলায় নুড়ি আর পাথরের ঢেলা দিয়ে ঘেরা যে জগৎ, তার মধ্যেই ডুবে রইলাম।
মহাকাল যে অদৃশ্য লিপি লিখে রেখে গেছে ভূগর্ভের স্তরে স্তরে, যেখানে সেখানে খোঁড়াখুঁড়ি করে তারই পাঠোদ্ধার করবার চেষ্টা করলাম। মাটির উপরে যে বিচিত্র জীবজগৎ প্রতিদিন নব নব রূপে অশ্রুহাসির মালা নিয়ে মানুষকে আহ্বান করছে, তার দিকে ফিরে তাকাবার অবসর হল না। আলো বাতাস আর আকাশে জড়ানো এই প্রাণময় পৃথিবীর দরজা আমার কাছে রুদ্ধই রয়ে গেল। বিধাতার রাজ্যে নারী নামক যে অপরূপ সৃষ্টি, তার সম্বন্ধে আমি কোনোদিন উৎসুক ছিলাম না এ কথা যেমন বলা চলে না, তেমনি আমারে যে ডাক দেবে এ জীবনে তারে বারংবার ফিরেছি ডাকিয়া, এটাও সত্য নয়। বারংবার নয়, একবার বোধহয় ডেকেছিলাম। সে নারী বিচিত্র বেশে মৃদু হেসে দ্বারও খুলেছিল, তারপর সাড়া না পেয়ে ফিরে গেছে। সেসব অনেককাল আগেকার ইতিহাস। পরের অধ্যায়ে পট বদলে গেল। দেখতে দেখতে কোথা দিয়ে গড়িয়ে গেল বেলা। হঠাৎ একদিন চমকে চেয়ে দেখলাম আঙিনার কোলে অপরাহ্নের প্রলম্বিত ছায়া। বাংলাদেশেরই একটা পাহাড়ি অঞ্চল। নামধামগুলো অনুক্ত রাখতে চাই, তার কারণ আমার এই কাহিনীর পক্ষে সেসব অনাবশ্যক। আরও একটা কারণ আছে, লেখাটা পাঠিকা মহলের নজরে পড়তে পারে। তাতে করে আমার কোনো ক্ষতিবৃদ্ধি নেই, কিন্তু এ আখ্যায়িকার শেষ দৃশ্যে যার আবির্ভাব ঘটবে, স্ত্রী জাতির অতি কৌতূহলী দৃষ্টি তার সম্বন্ধে হয়তো তাঁরা এমন কোনো তথ্য আবিষ্কার করে বসবেন যা আমি বলতে চাইনি। তাই এই সামান্য গোপনতার আশ্রয় নিতে হলো। জেলা শহর থেকে মাইল 25 দূরে একটা ছোট পাহাড়ের কোলে ভূতত্ত্ব বিভাগের খনন কার্য চলছে। চাঞ্চল্যকর তথ্য উদ্ধারের সম্ভাবনা। সুতরাং দিল্লি থেকে আমাকে ছুটে আসতে হয়েছে। সারা দিন কাদামাটি আর পাথর ঘাঁটাঘাঁটির পর সন্ধ্যাবেলা শহরের সার্কিট হাউসে ফিরে এসেছি। যে জায়গায় আমাদের কাজ চলছে সেখানে বা তার আশেপাশে আমাদের মতো নুড়ি কারবারি ছাড়া আর কারো কোনো প্রয়োজন থাকতে পারে না। সুতরাং রাস্তা বলতে কিছু নেই। কোথাও চষা ক্ষেত, কোথাও উঁচু নিচু পাথুরে জমি, যাকে অতিক্রম করা জিপের মতো বাহন এবং জিওলজি ডক্টরের মতো বাহকের পক্ষেই সম্ভব। কিন্তু জিওলজিস্টের মনটা পাথর হয়ে গেলেও দেহের কাঠামোটা হাড়ের। যখন ফিরলাম মনে হলো তার কোনোটাই বোধহয় আস্ত নেই। জিপ থেকে নেমে কোনো রকমে সেগুলোকে টেনে নিয়ে বিছানায় ফেলতে পারলে হয়। আমার আস্তানা ছিল 4 নম্বর ঘরে। তালা খোলার জন্যে চৌকিদারকে ডাকতেই সে সবিনয়ে সেলাম করে এগিয়ে ধরল একখানা চিঠি। পড়ে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলে উঠলেও বুঝলাম করবার কিছু নেই। কালেক্টর জানাচ্ছেন, বিকালের দিকে হঠাৎ স্কুল সমূহের ডিভিশনাল ইন্সপেক্টরেস সাহেবা বিনা নোটিশে এসে পড়াতে আমার ঘরেই তাকে জায়গা দিতে হয়েছে। বাকি কামরাগুলো আমার আসবার আগে থেকেই বুকড। অতএব ড্রয়িং রুমের একধারে একখানা ক্যাম্প খাট বসিয়ে দেওয়া ছাড়া তিনি আমার জন্য আর কোনো ব্যবস্থা করতে পারেননি বলে বিশেষ দুঃখিত। চিঠির শেষ কটি লাইনে রসজ্ঞানের পরিচয় পাওয়া গেল। লেখা আছে, অবশ্য আইন অনুসারে সকলের পরে যিনি আসবেন এ ব্যবস্থা তাঁর বেলাতেই প্রযোজ্য, কিন্তু এক্ষেত্রে যেহেতু তিনি মহিলা, অতএব কালেক্টর আশা করেন ডক্টর ব্যানার্জি অর্থাৎ আমি এই অনিচ্ছাকৃত অসুবিধাটুকু সিভালারি অর্থাৎ মধ্যযুগীয় নাইট সুলভ বীরত্বের সঙ্গে গ্রহণ করবেন। ডিনার নামক প্রয়োজনীয় ঝঞ্ঝাট সংক্ষেপে মিটিয়ে ফেলে একটু সকাল সকালই ক্যাম্প খাটের আশ্রয় নিলাম। আমার চোখের সামনেই 4 নম্বরের দরজা খোলা।
অত্যন্ত বিরক্তির সঙ্গে লক্ষ্য করলাম গত রাত্রে আমি যে আরামদায়ক স্প্রিংয়ের শয্যায় রাত্রিযাপন করেছি তার উপর নতুন হোলডলে জড়ানো অন্য লোকের বিছানার বান্ডিল, পাশে একটা প্রকাণ্ড সুটকেস, গায়ে সাদা অক্ষরে নাম লেখা। এধার থেকে শুধু একটা কথা পড়া যাচ্ছে, মিস। বাকিটুকু আড়ালে পড়ে গেছে। একটা চাপরাশি গোছের লোক ঘোরাঘুরি করছে, আর কাউকে দেখতে পেলাম না। দুর্গ্রহের মতো হঠাৎ উপস্থিত হয়ে যে ব্যক্তি আমার রাত্রির আশ্রয়টুকু কেড়ে নিল তার সম্বন্ধে একটা বিরূপ মনোভাব ছাড়া আর কি থাকতে পারে। কিন্তু কি আশ্চর্য, ওই মহিলাটি সম্বন্ধে আমি যেন মনে মনে কৌতূহলী হয়ে উঠলাম। যাকে চিনি না, হয়তো কখনো চোখেও দেখিনি, কোথাকার কোন মেয়ে স্কুলের ভ্রাম্যমান পরিদর্শিকা, তারই একটা কল্পিত রূপ আমার মনের মধ্যে জুড়ে বসল। অজ্ঞাত সারে ভাবতে শুরু করলাম, মহিলাটি কেমন দেখতে, কত বয়স, কি ধরনের বেশভূষা, কেমন স্বভাব। আমি যাদের দেখেছি, আমার মনের উপর ক্ষণিকের তরে যাদের ছায়া পড়েছিল, তাদের মধ্যে কেউ নয় তো? তাই যদি হয় বেশ মজা হয়। কিন্তু শুনেছি কবিরা কল্পনার সঙ্গে জালের তুলনা করে থাকেন, কিন্তু জাল বুনতে হয়, কল্পনা নিজেকে নিজেই বুনে চলে। একবার রাশ খুলে দিলে আর রক্ষে নেই, চোখের পলকে ছেয়ে ফেলে বিশ্ব সংসার। সেদিন আমার সেই বিশ্বগ্রাসী কল্পনার জালে কত দৃশ্য যে ধরা দিল, যাদের একটিবার দেখে ভুলে গেছি কিংবা একেবারেই দেখিনি। বিস্তৃতির কুহেলি ঢাকা অলিগলি পার হয়ে একজনের কাছে গিয়ে দাঁড়ালাম। একদিন আমার নবজাগ্রত যৌবন দুয়ারে যে ছিল বিশেষ জন, অনেকের মধ্যে যে একক, বহুর মধ্যে অনন্যা। তাকে ঘিরে যা জানি তাই শুধু নয়, যা জানি না, হয়তো কোথাও শুনেছি কিংবা শুনিনি, এমনই কত উদ্ভট অবাস্তব ছবি ছায়াচিত্রের মতো আমার নিমিলিত চোখের উপর ভেসে বেড়াতে লাগলো। তারপর কখন এক সময় ঘুমিয়ে পড়েছি, রাত কত জানি না। ঘুমের মধ্যেই যেন দেখলাম কে একজন আমার খাটের পাশে এসে বসল। মশারি খাটানো ছিল, চেহারাটা স্পষ্ট দেখা গেল না। জিজ্ঞাসা করলাম, কে? তরুণ কণ্ঠে জবাব এলো, তার মধ্যে একটু যেন কৌতুকের সুর। চিনতে পারছো না? না তো। আমি তোমার 21 বছর। 21 বছর? হ্যাঁ। তাই যদি হয়, তোমাকে তো অনেকদিন হলো পেছনে ফেলে এসেছি, এতকাল পরে আজ হঠাৎ ডাকলে বলেই এলাম। তোমাকে ডেকেছি? ডেকেছ বই কি, শুধু আমাকে নয়, আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছে সবাইকে তো ডাক দিয়েছ, তার মধ্যে বিশেষ করে একজনকে। আমি চুপ করে রইলাম। মিনিট খানেক বিরতির পর আবার শুনলাম সে বলছে, আচ্ছা, সেই দিনটার কথা তোমার মনে আছে? কোন দিন? সেই যেবার এমএ পরীক্ষার পর দেশে গিয়েছিলে। একদিন বৈকালিক জলখাবারের নাম করে মা তোমাকে ডেকে পাঠালেন তার ঘরে। প্রথমে কিছু বুঝতে পারোনি, ঘরে ঢুকেই চমকে উঠেছিলে। কার্পেটের আসনের সামনে তোমার মিষ্টান্নের থালা, তার ডান পাশে আর একখানা আসনে জড়সড় হয়ে বসেছিল একজন। তখন গোধূলি বেলা, উল্টো দিকের জানালা পার হয়ে
অস্তমান সূর্যের কয়েকটি রক্তাভ রশ্মি ছড়িয়ে পড়েছিল তার মুখের উপর। তার সঙ্গে মিশে গিয়েছিল লজ্জার লালিমা। এক ঝলক দেখেই তোমার মনে হয়েছিল মুখখানা অপরূপ। সেও একবার চকিত দৃষ্টি মেলে চেয়ে দেখেছিল তোমার দিকে, দুটি স্বপ্নময় নীলাভ চোখ। তারপর আর মুখ তোলেনি। তুমিও আর তাকাতে পারোনি। ঘেমে নিয়ে উঠেছিলে। কোনো রকমে ঘাড় গুঁজে মিষ্টিগুলো নাড়াচাড়া করে উঠে পালিয়ে গিয়েছিলে নিজের ঘরে। মা পেছন থেকে বলেছিলেন, এ কি সবই যে পড়ে রইল, যাচ্ছিস কোথায়? শোন। তুমি ফিরে চাওনি। অস্ফুট স্বরে শুধু বলেছিলে, খিদে নেই। মনে পড়ছে? সাড়া দিলাম, বলে যাও। 21 বছরের কাহিনী এগিয়ে চলল। সেই রাতেই মা এলেন তোমার ঘরে। তুমি চুপ করে শুয়েছিলে। আলোটা ভালো লাগেনি, অনেকখানি কমিয়ে দিয়েছিলে। তন্ময় হয়ে ভাবছিলে সেই সন্ধ্যাটির কথা। মা আসতেই ধর্মর করে উঠে বসতে গিয়েছিলে। মা বাধা দিয়ে বলেছিলেন, উঠছিস কেন, শুয়ে থাক। তারপর আলোটা একটু উস্কে দিয়ে তোমার শিয়রে বসে মাথায় হাত বুলোতে বুলোতে বলেছিলেন, মেয়েটি বেশ সুন্দর না রে? কার কথা বলছো? না বোঝার ভান করেছিলে তুমি। যাকে দেখলি। তা কি জানি, আমি ওদিকে তাকাইনি। আচ্ছা, আরেকদিন ডাকবো, ভালো করে দেখিস। যা যা তোর জানবার ইচ্ছে জিজ্ঞেস করিস। বেশ চালাক চতুর মেয়ে। এই তো সবে 15 পা দিয়েছে। এরই মধ্যে কত কি শিখেছে। ওর বাবা যে ওকে নিয়ম করে পড়ান। গলাটা কি মিষ্টি, ঠিক যেন একটি দোয়েল পাখি। গানও শিখছে। তাছাড়া সংসারের যা কাজ, রান্না বান্না সেলাই ফোঁড়াই মোটামুটি সবই জানে। মায়ের সঙ্গে হাতে হাতে সব করতে হয়। লোকজন তো নেই, বাপ সামান্য মাস্টারি করে, কোনো রকমে চলে। তুমি কোনো সাড়া দিচ্ছ না দেখে মা বলেছিলেন, কি হলো, তুই যে কিছুই বলছিস না দীপু? কি বলবো? আচ্ছা আজ থাক, আরেকদিন ভালো করে দেখে তখন বলিস। দেখার ব্যবস্থা তুমিই করে নিয়েছিলে। মা কবে কি করবেন তার জন্য অপেক্ষা করে থাকোনি। ওই মেয়েটির বাপ মাস কয়েক আগে সেকেন্ড মাস্টারের চাকরি নিয়ে তোমাদের গ্রামে এসেছেন। বাসা ছিল গ্রাম ছাড়িয়ে স্কুলের পাশে যে মাঠ তারই ধারে। কাছেই তোমার ঠাকুরদার আমলের বড় পুকুর, চারদিকে আমবাগান। জায়গাটা হঠাৎ তোমার ভালো লেগে গেল। রোজ বিকেলে একা একা বেড়াতে যেতে। সেইখানে সেই ছায়া ঢাকা পথের ধারে হঠাৎ দেখা হয়ে গেল। ঠিক হঠাৎ নয়, তুমি জানতে ওই সময়ে ওই পথ দিয়ে সে কলসি কাঁখে জল নিয়ে বাড়ি যায়। তুমি যা ভয় করেছিলে তা হয়নি, পালায়নি, চমকেও যায়নি। মনে মনে সেও বোধহয় চেয়েছিল এই গোপন দেখার মাধুর্যটুকু। তোমার ভরসা হলো, কাছে গিয়ে বললে, এ কি আপনি এখানে? যেন অত বড় একটা বিস্ময়কর ব্যাপার তুমি একেবারেই আশা করনি। সে বোধহয় ধরে ফেলেছিল তোমার ছদ্মবেশ। বেশ সপ্রতিভভাবে জবাব দিয়েছিল, কেন আপনি জানেন না? পাশেই আমাদের বাড়ি, রোজই তো এই পুকুরে জল নিতে আসি। ও তাই নাকি? কই আমাদের বাড়ি তো আর গেলেন না? সে হেসে উঠেছিল। হাসছেন যে? আমাকে বুঝি আপনি বলতে হয়? ও আচ্ছা বেশ, তুমিই বলছি। মা তোমার কথা বলেন, একদিন যাও না কেন? কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুখখানা রক্তিম হয়ে উঠল। সাড়া না পেয়ে অভিমান হলো তোমার। ক্ষোভ মেশানো উদাস সুরে বললে, যেতে যদি ইচ্ছে না হয় থাক, আমি তো আর জোর করতে পারি না। আমি তাই বলেছি নাকি? তবে কি?
লজ্জা করে না বুঝি? কেন, লজ্জা কিসের? আপনি যেন কিছুই জানেন না। বাহ, আমি কেমন করে জানবো? একটু বোধহয় সংশয়ের ছায়া পড়েছিল তার মনের কোণে। তারপরই তোমার মুখের পানে এক পলক তাকিয়ে বুঝে ফেলেছিল ওটা তোমার ছল। না জানার ভান করে লজ্জার সেই মধুর কারণটুকু ওর মুখ থেকে শুনতে চাও। তাই তোমার কথার জবাব না দিয়ে অস্ফুট মৃদু কণ্ঠে সুধা ঢেলে বলেছিল, জান, আপনি ভারী দুষ্টু। মাথাটা আরো নুয়ে পড়েছিল মাটির দিকে। তুমি ওর একান্ত কাজটিতে সরে গিয়েছিলে। বুকের ভিতরটা তোলপাড় করে উঠেছিল। ইচ্ছা হয়েছিল ওই সলজ্জ হাসি রঞ্জিত আনত মুখখানা দুহাতে একটিবার তুলে ধরো, কিন্তু পারোনি। বড্ড ভীরু ছিলে তুমি। শিক্ষা, সংস্কার এবং চিরাচরিত সংযমের পাশ তোমার হাত জড়িয়ে ধরেছিল। সে কিন্তু এতটুকু আপত্তি করত না, হয়তো মনে মনে অপেক্ষা করেছিল। তারপর আরো কতবার দেখা হয়েছে তোমাদের। তোমার মা ওকে ডেকে পাঠিয়েছেন, ওর বাবাও তোমাকে নেমন্তন্ন করেছেন। পাশে বসিয়ে মেয়েকে দিয়ে পরিবেশন করিয়ে খাইয়েছেন তার নিজের হাতের রান্না। তোমার সঙ্গে কত বিষয় নিয়ে আলোচনা করে মুগ্ধ হয়েছেন সেকেন্ড মাস্টার ভূপতিবাবু। তোমাকে ভালোবেসেছিলেন। তুমি তো ধীমান নও, শ্রীমান। বিদ্যায়, বিনয়ে, স্বভাবে, আচরণে তোমার জোড়া কোথায়? মারও ওদের সবাইকে ভালো লেগেছিল। দরিদ্র কিন্তু আদর্শনিষ্ঠ পরিবার। আজ হয়তো তুমি স্বীকার করবে না, কিন্তু আমি তো জানি। তোমার বুকের মধ্যে বসে দেখেছি সেদিনকার সেই কাঁচা মনের উপর মাধুরীর মধুর মুখখানা গভীর দাগ কেটে বসে গেছে। তাকে তুমি ভালোবেসেছিলে, এবং সে কথা কারো কাছেই অস্পষ্ট ছিল না। সেই জোরেই মা তাদের কথা দিয়েছিলেন। দরিদ্র স্কুল মাস্টার কথাটা যেন বিশ্বাস করতে পারেননি। অনেকক্ষণ অভিভূত হয়ে বসে থেকে মুগ্ধ কণ্ঠে বলেছিলেন, আমার মতো ভাগ্যবান কে? কিন্তু আপনার ওই হীরের টুকরো ছেলে, ওর যোগ্য সম্মান দিতে পারি সে সঙ্গতি তো আমার নেই। মা বলেছিলেন, আপনাকে কিছুই করতে হবে না বেয়াই মশাই, শুধু আপনার মাধুরীর হাতখানা আমার দীপকের হাতে তুলে দিয়ে দুজনকে আশীর্বাদ করবেন। আপনার অশেষ অনুগ্রহ, কিন্তু তারও তো একটা অনুষ্ঠান আছে, আয়োজন আছে, সেটুকু যে করে উঠতে পারবো। সে ভারও আপনি আমার উপর ছেড়ে দিন। মনে করুন মাধুরী আমারই মেয়ে, আমি তার বিয়ে দিচ্ছি। কিছুদিন পরেই তুমি কলকাতায় ফিরলে। এমএ পরীক্ষার ফল বেরোলো। সকলের উপরে তোমার নাম, কাগজে কাগজে তোমার ছবি, তোমার অসামান্য কৃতিত্বের বিবরণ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সতীর্থ, অধ্যাপক সবারই মুখে এক কথা, সাব্বাস। একদল তাতিয়ে তুললেন, না, এখানে থেমে গেলে চলবে না, এগিয়ে চলো। দেশ তোমার কাছে অনেক কিছু চায়, অনেক বেশি তার প্রত্যাশা, তোমাকে তা পূর্ণ করতে হবে। পুরুষের জীবনে সবচেয়ে বড় মোহ বোধ হয় যশের মোহ, সবচেয়ে প্রবল আকর্ষণ কীর্তি। তারই দুরাগত দীপ্তি তোমার দু চোখ ঝলসে দিলে। তার পাশে জীবনের আর যত প্রাপ্তি ও পাওনা ম্লান হয়ে মিলিয়ে গেল। মাস কয়েকের মধ্যেই তুমি পশ্চিমের পথে ভেসে চললে। মা প্রথমে বাধা দিলেও শেষ পর্যন্ত সম্মতি দিয়েছিলেন। বোধহয় বুঝতে পেরেছিলেন তার অনুমতির অপেক্ষা তুমি করবে না। শুধু বারংবার পীড়াপিড়ি করছিলেন বিয়েটা হয়ে যাক। তুমি রাজি হন। লিখেছিলে, আমার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, কবে ফিরব, কি নিয়ে ফিরব জানি না। এ অবস্থায় আর একজনের জীবনের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। মা জানতে চেয়েছিলেন ওরা কি অনির্দিষ্টকাল অপেক্ষা করে থাকবে? তুমি উত্তর দিয়েছিলে, না, তার দরকার নেই, ইচ্ছা হলে ওরা অন্যত্র সম্বন্ধ করতে পারেন।
এই স্পষ্ট উক্তির পরেও যাবার আগে একটিবার দেখা করবার অনুরোধ জানিয়ে লোক পাঠিয়েছিলেন তোমার মা। তুমি সময় করতে পারোনি। আমি জানি সেটা মিথ্যা কথা। মায়ের এবং মাধুরীর সামনে গিয়ে দাঁড়াবার মুখ তোমার ছিল না, সাহস হয়নি। ফিরে এসে মাকে আর দেখতে পাওনি। যে আঘাত দিয়ে গিয়েছিলে তার ধকল কাটিয়ে উঠতে পারেননি। বাবার পরেই সেই যে শয্যা নিয়েছিলেন সেই তার শেষ শয্যা। আর মাধুরী, তার মনের খবর কেউ পায়নি। আমিও জানি না, মুখ ফুটে কেউ তাকে কোনোদিন কিছু বলতে শোনেনি। তুমি কি সত্যি তাকে মন থেকে মুছে ফেলতে পেরেছিলে? আমি তোমার 21 বছর, আমাকে তুমি পিছনে ফেলে চলে গেলে, কিন্তু তোমার চোখে আমার এই দৃষ্টি, তোমার মনে আমার এই স্পর্শ তখনও লেগেছিল। অনেক দিন কাটিয়ে উঠতে পারোনি, কেউ পারে না। সাগরের ওপারে বসেও নানা কাগজের মাঝে তোমার তরুণ মন একবার চঞ্চল হয়ে উঠত। সামনে পড়ে থাকত খোলা বইয়ের পাতা, তার সেই শুকনো অক্ষরের বন্ধন ছাড়িয়ে তোমার উদাস চোখ দুটি কখন জানালা দিয়ে চলে যেত দূরে কুয়াশা ঢাকা আকাশের গায়ে। সেখানে উজ্জ্বল রেখায় ফুটে উঠত একখানা মুখ, পাতলা ঠোঁট দুখানি কেঁপে কেঁপে উঠত। তারই ভিতর থেকে বাঁশির সূত্রে ভেসে আসত দুটি একটি স্বরমে জড়ানো কথা, কথা নয় যেন গান। তারপর সশব্দে জানালা বন্ধ করে সমস্ত মনটাকে তুমি গুটিয়ে এনে ফেলতে সেই পুঁথির পাতায়। মনে মনে আবৃত্তি করতে, না না, এ চলবে না, আমাকে বড় হতে হবে, আরো বড় হতে হবে। তোমার সাধনা সফল হলো। যখন ফিরে এলে, কীর্তিমান কর্মী পুরুষ মাধুরী নামে যে একটি সামান্য শিক্ষিতা গ্রাম্য বালিকা কবে কোন দুর্বল মুহূর্তে ভীরু পদক্ষেপে তার অন্তরের খোলা দ্বারপথে দুদিনের তরে দেখা দিয়েছিল, সেদিনকার দীপক ব্যানার্জির কাছে সে ঘটনাটা নিতান্তই তুচ্ছ ও হাস্যকর। কোথায় সে মাধুরী, কেমন আছে, কিংবা আছে কিনা, সে সম্বন্ধে কৌতূহলও তার মনে আসেনি। বিদেশে থাকতে মা তোমাকে যেসব চিঠি লিখেছেন তার মধ্যে সামান্য কুশল প্রশ্ন ছাড়া বড় একটা কিছু থাকত না। এ কথা একবারও জানাননি শেষ কটা দিন ওই মাধুরীই ছিল তাঁর সর্বসময়ের সঙ্গিনী। ও যা করেছে তার নিজের মেয়েরা তার সিকি ভাগও করতে পারেনি। দিন যতই ঘনিয়ে আসতে লাগলো, ওই মেয়েটার মুখের দিকে চেয়ে চেয়ে দেখতেন আর একটা তীব্র অশান্তি বোধ করতেন বুকের ভেতর। তারপর একদিন ওর বাবাকে ডেকে পাঠালেন। নিজে থেকেও মাঝে মাঝে আসতেন ভূপতিবাবু। সেদিন সবাইকে ঘর থেকে সরিয়ে দিয়ে ভদ্রলোকের হাত দুখানা জড়িয়ে ধরে বললেন, আমার একটা শেষ অনুরোধ আপনাকে রাখতে হবে, বলুন রাখবেন? তিনি সংকুচিত হয়ে পড়লেন, জিভ কেটে বললেন, অমন করে বললে যে আমার অপরাধ হয়, আপনি জানেন না আপনার অনুরোধ আমার কাছে আদেশ। মা একখানা খাম তাঁর দিকে এগিয়ে ধরে বললেন, এই কটা টাকা আমি মাধুরীর বিয়ের জন্য তুলে রেখেছিলাম, আমার তো আর দেখে যাওয়া হলো না। আপনি আমার হয়ে একটি ভালো ছেলে দেখে ওকে পাত্রস্থ করবেন। ভূপতিবাবু জোড়হাত করে বললেন, আপনার কাছে আজ পর্যন্ত যা পেয়েছি তার ঋণ এ জীবনে শেষ হবে না, তার উপরে সে বোঝা আর বাড়াবেন না। ওকে শুধু আশীর্বাদ করে যান, লক্ষ টাকার চেয়ে তার দাম অনেক বেশি। মা বললেন, কিন্তু আমি যে কথা দিয়েছিলাম ওর বিয়ের সমস্ত ব্যয়ভার আমার। তার জন্যে আপনি মনে কোনো ক্ষোভ রাখবেন না। যাকে উপলক্ষ করে কথা দিয়েছিলেন তাকেই যখন পেলাম না, শুধু কতগুলো টাকা দিয়ে আমি কি করব? মায়ের মনেও ঠিক এই আশঙ্কা ছিল। ভূপতিবাবুকে তিনি চিনতে ভুল করেননি।
এই দরিদ্রব্রতী স্কুল মাস্টারটিকে বিধাতা ধন দৌলত থেকে বঞ্চিত করেছিলেন, কিন্তু একটি বড় সম্পদ অকাতরে দান করেছিলেন। তার নাম চরিত্রবল। কোনো অবস্থাতেই একে দান বা অনুগ্রহ গ্রহণে সম্মত করা যাবে না, এ কথা তিনি বুঝেছিলেন। তাই উনি আর বৃথা পীড়াপিড়ি করেননি। কিন্তু মন যে কিছুতেই স্থির হতে চায় না। কদিন পরে ওই খামখানা মাধুরীর হাতে দিয়ে বললেন, তুলে রাখ, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস। খোলা মুখ দিয়ে 1000 টাকার 5টা বান্ডিল দেখা যাচ্ছিল। মাধুরী চমকে উঠল। সর্বনাশ, এত টাকা নিয়ে আমি কি করব? কি করবি মানে? একটা মেয়ে বার করতে কত লাগে খবর রাখিস? দরকার নেই আমার খবর রেখে, আমি তো আর মেয়ে বার করতে যাচ্ছি না। পাগলামি করিস না মাধু, ও টাকা আমি তোর নাম করে রেখেছি, না নিলে আমি মরেও শান্তি পাবো না। মাধুরীর চোখ ছলছল করে উঠল। বলল, এ হুকুম আমাকে করো না মা, দিতে যদি হয় বাবাকে দিও। তিনি নিলেন না। তবে আমাকে নিতে বলছো কেন? বলছি এই জন্যে যে তুই আমার মেয়ে, আমার কাছ থেকে কোনো কিছুই নিতে তোর বাধা নেই, লজ্জা নেই। মাধুরী তখনও মাথা নিচু করে বসে আছে দেখে মা সেই অবস্থাতেও রুক্ষ তীক্ষ্ণ কণ্ঠে যেন গর্জন করে উঠলেন, কিছুই যদি না নিবি হতভাগী, তবে কেন এসেছিলি আমার কাছে? কাল থেকে আর আসিস না, তোর মুখ দেখতে চাই না আমি। মাধুরী দুহাতে মায়ের সেই শীর্ণ দেহখানা জড়িয়ে ধরে বলল, মা গো, তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো। নেব নেব, তুমি যা দেবে আমি মাথায় করে নেব। বলে সেই খামখানা পরম শ্রদ্ধা ভরে মাথায় ঠেকাল। দারুণ উত্তেজনার পর মা নির্জীবের মতো পড়ে রইলেন। বহুদিন পরে সেই রোগক্লিষ্ট মুখখানার উপর যেন একটা গভীর প্রশান্তির স্নিগ্ধ আভা ফুটে উঠল। পরদিন মা যখন আবার একটু সুস্থ হয়ে উঠেছেন, মাধুরী তার বুকে হাত বুলাতে বুলাতে আবদারের সুরে বলল, তোমার কথা আমি শুনেছি, আমার একটা কথাও কিন্তু শুনতে হবে তোমাকে। মা খুশির সুরে বললেন, তোর কোন কথা আমি শুনতে বাকি রেখেছি মুখপুরি? মাধুরীর কণ্ঠে গাম্ভীর্যের সুর বেজে উঠল। তোমার ওই টাকা আমার বিয়ের পেছনে খরচ করতে বলো না। ও মা, তবে কি করতে চাস ও দিয়ে? আমার যা ভালো বলে মনে হবে তেমন কাজে যেন লাগাতে পারি, এই অনুমতি দিয়ে যাও। মা একটু কি ভাবলেন, তারপর নিঃশ্বাস ফেলে বললেন, বেশ, তাই করিস। মায়ের শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পর মাধুরী একদিন বাবাকে গিয়ে ধরল, বাবা, আমি পড়ব, আমাকে কলকাতায় নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও। স্কুলে? সে যে অনেক টাকার ব্যাপার মা। টাকা আমি দেব। তুই কোথায় পাবি? মাধুরী সেই খামখানা এনে তুলে দিল বাবার হাতে। তার পেছনে যে ইতিহাস একটু একটু করে তাও সব খুলে বলল। ভূপতিবাবু নিঃশব্দে শুনে গেলেন, কিছুই বললেন না। কয়েকদিন পরেই মেয়েকে সঙ্গে করে কলকাতায় নিয়ে বেথুন স্কুলে ভর্তি করে দিলেন। পড়াশোনায় সে বাড়িতেই অনেকখানি এগিয়েছিল। হেডমিস্ট্রেস মোটামুটি পরীক্ষা করে খুশি হলেন এবং একেবারে সবচেয়ে উপরের ক্লাসে নিয়ে নিলেন। পাশেই বোর্ডিং, সেখানে থাকবার ব্যবস্থা হলো। পরের বছর স্কলারশিপ নিয়ে ম্যাট্রিকুলেশন পাশ করল মাধুরী, ঢুকলো কলেজে। তারপর এগিয়ে চলল এক ধাপের পর আরেক ধাপ। তন্ময় হয়ে শুনছিলাম সেই এক টানা গুঞ্জনধ্বনি। সহসা ছেদ পড়তেই বলে উঠলাম, তারপর?
কেউ কোথাও নেই। হঠাৎ যেন ধাক্কা খেয়ে ঘুমটা ভেঙে গেল। চোখ রগড়ে চারদিকে তাকিয়ে দেখলাম সার্কিট হাউসের ড্রয়িং রুমে সেই ক্যাম্প খাটে চিত হয়ে শুয়ে আছি। ভোর হয়ে গেছে, চাকর বাকরদের সাড়া পাওয়া যাচ্ছে। শরীর ও মন দুই কেমন আচ্ছন্ন হয়ে পড়েছিল। বেরোবার মতো তৈরি হয়ে নিতে বেশ খানিকটা দেরি হলো। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে যখন বসলাম, অন্য সকলের ওই পর্বটি তার আগেই শেষ হয়ে গেছে। বোধহয় বেরিয়েও পড়েছে যার যেখানে দরকার। বয় এসে খাবার সাজিয়ে দিয়ে গেল। কোণের দিকে চেয়ারখানা দখল করে রুটিতে মাখন লাগাচ্ছি। একটি নারী কণ্ঠ কানে যেতেই চমকে উঠলাম। লম্বা ডাইনিং হলের ওদিকের দরজা দিয়ে বলতে বলতে ঢুকলেন একজন মহিলা। আপনার কাছে ক্ষমা চাইতে এলাম। কি কাণ্ড বলুন তো, আমার জন্য সারা রাত ওই ড্রয়িং রুমের ক্যাম্প খাটে। ছি ছি, আগে জানলে আমি ডাক বাংলো কিংবা। হঠাৎ থেমে গেলেন। আমার মাথার ভিতরকার শিরাগুলো যেন জট পাকিয়ে গেল। যাকে দেখছি তিনি কি সত্যি কোনো শরীরী প্রাণী, না গত রাত্রির স্বপ্নের ভিতর থেকে উঠে এসে দাঁড়ালেন আমার সামনে? বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চোখে পড়ল স্থির পলকহীন দুটি নীলাভ তারা, একটু যেন ক্লান্ত। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।